1881। বঙ্গদর্শনে প্রকাশিত হতে শুরু করল আনন্দমঠ। পাঠক পরিচিত হলেন মহেন্দ্র সত্যানন্দের মতো চরিত্রের সঙ্গে। একদিন মহেন্দ্র প্রশ্ন করলেন, ইনি কে? সত্যানন্দ দেবী জগদ্ধাত্রীকে দেখে উত্তর দিলেন, মা যা ছিলেন, ধন ধান্যে ঐশ্বর্য জ্ঞানে সমৃদ্ধ। কিছুক্ষণ পর আরও এক দেবী মূর্তি, আবার সেই প্রশ্ন মহেন্দ্রর, ইনি কে? এবার কালীমূর্তির সামনে উত্তর এলো, মা যা হইয়াছেন, ব্রিটিশ শাসন আর মন্বন্তরের গ্রাসে কঙ্কালসার শ্মশানবাসিনী। এরপর মূর্তি এলো দেবী দুর্গার। মহেন্দ্র প্রশ্ন করবেন, ইনি কে? যার উত্তরে সত্যানন্দ বলবেন, মা যা হইবেন, 10 হাতে তাঁর শত্রু বিনাশ করে সর্বসিদ্ধি দেবেন। মা যা ছিলেন, মা যা হইয়াছেন এবং মা যা হইবেন। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র যখন লিখেছিলেন তখন সম্ভবত জানতেন না এই উপন্যাসে তিনি এমন একটা গান লিখেছেন যে গান একদিন এদেশে জাতীয় স্তোত্রের মর্যাদা পাবে, এবং সেই গানের 150 বছর পূর্তিতে মা কি ছিলেন, কি হইয়াছেন, কি হইবেন, সেটা নিয়ে 2-4টে কথা মনে হচ্ছে না বললেই নয়। আচ্ছা, কী ছিলেন মা, মানে মা কি ছিলেন? 2025 পর্যন্ত এই রাজ্যে মা ছিলেন মমতাময়ী। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি গান লিখতেন, গানে সুর দিতেন। এবার তার লেখা সুর বা তার সুর করে দেওয়া গান, এটা বাজানোটা বা তা ঠিক করে দেওয়া থিমে পুজো করাটা কলকাতার বড় বড় পুজো কমিটিগুলোর কাছে প্রায় বাধ্যতামূলক হয়ে গেছিল। চোখ আঁকতেন টাকতেন অনেক কিছু। তো সেই অর্থে গত 15 বছরে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর থিম হয়ে উঠেছিলেন, এটা যদি বলি তাহলে নিশ্চয়ই কেউ খুব একটা আপত্তি করবেন না। তার লেখা, তার সুর করা, তার ভাবনা, এগুলোতেই তো পূজিত হতেন মা দুর্গা। মা কি হইয়াছেন? দেখুন, 4 মে 2026 পর এ রাজ্যে মা কি হইয়াছেন সেটার উত্তর কলকাতার এক পুজো কমিটির দেওয়াল লিখন দেখে আমরা আজ করতে পারছি। চোরবাগান সার্বজনীন। এদের এবারের থিম কি জানেন? অকাল বোধন। এটা অনেক পুরনো একটা থিম, এটার মধ্যে কোনো সেই অর্থের অতুরত্ব নেই। এটুকু যদি আপনারা ভেবে ফেলেন যে তাহলে আমরা কি পেছন দিকে যাচ্ছি, তাহলে আপনারা ভুল করছেন। আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ বর্তমান এবং সময় কোনোটাই পেছন দিকে হাঁটে না, সামনের দিকে হাঁটে। সত্যযুগে অকাল বোধন করেছিলেন রামচন্দ্র, এটা তো জানেন। ভারত মহাসাগরের ওই লঙ্কা উপকূলে অকাল বোধন করেছিলেন। আর এই কলিযুগে বঙ্গোপসাগরের অববাহিকায় অকাল বোধনের আয়োজনে আরতি করতে যাকে দেখা যাচ্ছে, তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই থিম কতটা এগিয়ে এসছে সেই রাম থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত, সেটা বুঝতে পারছেন। এবার প্রশ্ন হচ্ছে, মা কি হইবেন, মা কি হবেন, তার আন্দাজ ওই চোরবাগান সার্বজনীন থেকেই পাওয়া যাচ্ছে। এটা তো বললাম। সদস্যরা বলছেন এবারে কোনো না কোনো মণ্ডপে আরতি করে পুজোর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। তাহলে কি দাঁড়ালো? এই 1 বছর আগেও এই বাংলায় যে মায়ের পুজোর প্রধান থিম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাংলায় এবার মায়ের পুজোর থিম হতে চলেছেন, প্রধান থিমই হতে চলেছেন নরেন্দ্র মোদী। এই যে থিম পরিবর্তনটা, মানে এই যে থিম পরিবর্তনের পথে পুজো কমিটিগুলো হাঁটতে শুরু করলো, সেটা জানলে বঙ্কিমচন্দ্র কি ভাবতেন বলতে পারবো না। তবে আমরা একটা কথা বলতেই পারি, পুজোয় নিবেদিত প্রাণ আমরা, কিন্তু পুজোর রাজনীতিটাই কিন্তু আসলটা। রাজ্য রাজনীতির থিম সবুজ থেকে গেরুয়া হতেই পুজোর আয়োজনেও তাই এখন গেরুয়ারই প্রাধান্য। মমতা আউট, মোদি ইন। রাজনীতির হকাকাশে বিষয়টা বাস্তব হয়েছে গত 4 মে, কিন্তু আশ্বিনের শারদ প্রাতে পুজো কমিটিতে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সঙ্গে ছিল মমতা বন্দনাও। তৎকালীন মুখ্যমন্ত্রীর ছবি থেকে শুরু করে সুরারোপিত গান, অনুপ্রেরণার রন্ধ্রে রন্ধ্রে দুর্গাপুজো মমতাময়ী রূপ পেয়েছিল। কিন্তু এবার পুজো আসার আগেই এ যেন ট্রেলার। উত্তর কলকাতার বড় পুজোয় মা দুর্গার আরতি করছেন প্রধানমন্ত্রী। আপাতত দেওয়ালের রং তুলিতে হলেও এবারের পুজোয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় অনেকেই।
জানি যে আমাদের প্রধানমন্ত্রী উনি খুবই ধার্মিক মানুষ, ওনাকে নানা রকম ধার্মিক স্থানে আমরা দেখতে পাই, কিন্তু কোনোদিন পশ্চিমবাংলায় আমরা দুর্গাপুজোয় দেখতে পাইনি। তো এটা একটা মনের একটা আশা যে হয়তো এই বছর ওনার নতুন সরকার গঠন হয়েছে, উনি কলকাতায় এসে, পশ্চিমবঙ্গে এসে দুর্গাপুজোয় মা দুর্গার আরতি করবেন কোনো এক মণ্ডপে। ছনছনিয়া কালীবাড়িতে পুজো দিয়েছিলেন প্রধানমন্ত্রী, গেছেন দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ, কিন্তু বাংলায় দুর্গাপুজোয় কখনো প্রধানমন্ত্রী উদ্বোধন করেননি। বাংলা প্রধানমন্ত্রীর হাতে দুর্গাপুজোর উদ্বোধন দেখেনি। এবার কি তারই পালা? নির্দিষ্ট তথ্য না মিললেও আবহাওয়ার পূর্বাভাস এবার নরেন্দ্র মোদীর হাতেই দেবীর বরণ, শুধু সময়ের অপেক্ষা। দেখুন, চোর বাগানের উদ্যোক্তাদের স্বপ্ন সত্যি করে প্রধানমন্ত্রী যদি এই দুর্গাপুজোর সময় সত্যিই কলকাতায় আসেন, তাহলে নিঃসন্দেহে সেটা একটা নজিরবিহীন ঘটনা হবে। কারণ এর আগে দিল্লিতে পুজোর উদ্বোধন করেছেন, এখানে কালী মন্দিরে গেছেন, পুজো করেছেন, কিন্তু কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধন করতে নরেন্দ্র মোদী তো সত্যিই কোনোদিন আসেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসছেন, ওই দেখেছেন আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছেন, কিন্তু ওই পর্যন্তই তো। বিজেপি নেতা সজল ঘোষের পুজোর উদ্বোধনের বাইরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও তো অন্য পুজোর ফিতে কাটার সেই অর্থে সুযোগই পাননি, কারণ পুজো তো তখন মানুষের ছিল না। সব ধর্মের, সব কর্মের, সব মতের, সব রাজনৈতিক দলের এরকম সার্বজনীন সেই অর্থে তো ছিল না, কারণ গোটা ব্যাপারটাই কুক্ষিগত ছিল একটাই রাজনৈতিক দলের। তৃণমূলের বাংলায় পুজোর গৌরীকরণের ঝুঁকিটা তাই কোনো উদ্যোক্তা নিতে চাননি। এবার এখন তো যাবতীয় ঝোঁক, মানে একটা ওই যে বললাম শুরুতে থিমের কথা, এই থিমটাকে মানে প্রধানমন্ত্রী যদি এবারে থিম হয়ে দাঁড়ান, অন্তত এক জায়গায় তো দেখতেই পাচ্ছি, তাহলে সামগ্রিকভাবে রাজনীতির থিমটা এখন কি? ডিগবাজি। ওই 4 তারিখ 4 মে, 4 মের ওই মাঝখানটার থেকে যখন মোটামুটি ফলাফলের ঝোঁকটা গেরুয়ার দিকে বেঁকতে শুরু করেছে, তখন থেকেই তো আমরা যাবতীয় লোককে নিজ নিজ উপায়ে ডিগবাজি দিতে দিতে ওপাশ থেকে এ পাশে আসতে দেখেছি। এবং একটা সূক্ষ্ম লাইন, যে লাইনটা হয়তো চোখে দেখা যাচ্ছে না, তার আগে পর্যন্ত যারা সবুজ, ওই লাইনটা পেরোতেই তারা গেরুয়া হয়ে যাচ্ছিলেন। ইম্পোর্টেড বিজেপি। এবার কেউ আবার দেখুন, তাদের বিজেপি হয়তো সেভাবে নিতেও চায়নি বা এখনও আপনও করে নেয়নি, বই গেছে গায়ে মানে না আপনি মোড়লের মতো তারা এখন এন বিজেপি হয়ে গেছেন। এন বিজেপি মানে নিজে বিজেপি হয়ে গেছে। ফলে এই রকম যখন পরিস্থিতি, এই যখন এখন বাজারের থিম, তখন গেরুয়ার দিকে না ঝোঁকাটাই তো যে কোনো পুজো কমিটির কাছে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব বারবার কিন্তু বলেছেন যে তারা তৃণমূলের ভুলগুলোর পুনরাবৃত্তি ঘটাতে চান না। ওই তাদের রাজ্য সভাপতি তিনি বারবার বলে দিয়েছেন যে ওই 4 ঘন্টায় যারা, মানে প্রত্যেকটা সভায় উনি নিয়মিত লোকজনকে কিন্তু ওই সতর্ক বার্তা দিচ্ছেন, যারা ওই 4 ঘন্টায় বিজেপি হয়েছেন তাদের জায়গা নেই এই বিজেপিতে। কিন্তু বলাই সার, যদি সবাই হয়ে যান, আপনারা মানছেন না, আমি তো হয়ে গেছি। সেই একলব্যের মতো, জানেন তো, তাকে স্বীকার করেননি শিষ্য করতে দ্রোণাচার্য, তো তিনি নিজেই দেখে তিনি কিন্তু তাকে গুরু বলে মেনে নিয়ে তিনি ধনুর্ধর হয়ে গেছিলেন। তো কি আটকাবে তাকে? যদিও তার পরিণতিটা খুব করুণ হয়েছিল, কিন্তু এখনকার একলব্যরা তারা ওই পরিণতির কথাটা জানেন কিনা বা সেটা মানেন কি না সেটা বলা মুশকিল। কারণ তারা জানেন যদি একবার ধনুর্ধর হয়ে যায়, ওই বুড়ো আঙুল কাটার আর সুযোগ কেউ পাবে না, তার আগেই তারা তাদের কেল্লাফতে করে চলে যাবে। তো যাই হোক, যতই ওই বিজেপির নেতৃত্ব বলুন যে তারা তৃণমূল কংগ্রেসের মতো রাজ্যের সমস্ত মেলা, খেলা, পুজো কমিটির ওপর নিয়ন্ত্রণ কায়েম করার পক্ষে নেই, তবু মানুষের মন তো তার ওপর তো কারোর নিয়ন্ত্রণও নেই। কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট সেটা আঁচ করেই হয়তো চোরবাগানের পুজো আয়োজকদের মতো অন্য পুজো উদ্যোক্তারাও একটু ভেবে ফেলতে পারেন। মানে যদি ভেবে ফেলেন, কার তাতে কি? তারা হয়তো ভাবতেই পারেন
বিজেপি খুশি হবে যদি তারা হয়তো এরকম বিজেপিপন্থী গৈরিকপন্থী একটা থিম বাছেন। এটা ভেবে তারা যদি এখন থিম করেন আটকানো যাবে? বা তারা ঠিক করে ফেলেন যে এবার পুজোর উদ্বোধন কাকে দিয়ে করাবেন, কাকে কাকে আমন্ত্রণ করবেন এবং কাকে কাকে করবেন না, এবং এই পছন্দের তালিকায় যদি শুধুমাত্র ওই বিজেপির লোকজনই থাকেন এবং বাদ চলে যান অন্য সব লোকজন, তাহলে কি তাদের দোষ দেওয়া যায়? দেখুন, থিম বিষয়টা আগে তো ছিল না। আগে ছিল একটা সার্বজনীন থিম, ছোটোখাটো। আমার মনে আছে আমাদের পাড়ায় একবার থিম হয়েছিল, জানেন তো থিমটা কি না? মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে তখন তো প্রবল আকচি ছিল। তো সেবার শ্যাম থাপা তিনি বাইসাইকেল কিকে গোল করেছিলেন, তাই জন্য সেবার অসুরটা ওই শ্যাম থাপার বাইসাইকেল কিকের মতো হয়েছিল তার চেহারা। ওরকম উল্টো অসুর খুব কম দেখা যায় আর কি, পা দুটো উপরে তোলা যেন বাইসাইকেল কিক করছে। তো এই হচ্ছে তখনকার থিমের ব্যাপার ছিল। কিন্তু এখন তো থিমটাই একটা থিম হয়ে গেছে, এড়াবেন কি করে? এবার মুশকিল হচ্ছে এই থিমেই তো বিপদ লুকিয়ে রয়েছে, এবং সেটা এক বিজেপি বিধায়ক ইতিমধ্যেই ধরতে পেরেছেন। অনেকেই ধরেছেন, কিন্তু আমি দেখলাম দেবরাজ চক্রবর্তী, ওই তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তিনি গ্রেফতার হয়েছেন গত পরশু বুধবার, আপনারা জানেন তো। সেদিন থেকেই রাজারহাট গোপালপুর বিধানসভার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আনন্দ করছেন, মিছিল করছেন, লোককে মিষ্টি খাওয়াচ্ছেন, আবির বেরোচ্ছেন, বাজি ফোটাচ্ছেন। মানে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, এরকম করছেন তারা। সেই আনন্দ উৎসবের মাঝেই থিম হিট হওয়ার বিপদটা রাজারহাট গোপালপুরের বিধায়ক টের পেয়ে গেছেন, তরুণজ্যোতি তেওয়ারি। তিনি নিজেই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন তাদের সঙ্গে এমন একজন আবির টাবির খেলছিলেন যিনি নিজেকে এলাকায় বিজেপি কর্মী বলে প্রচার করছেন এবং যিনি অন্যের বাড়ি দখলের চেষ্টা করছেন। বাগুইআটি এলাকার বাসিন্দা বছর 18-এর একটি মেয়ে বিধায়কের কাছে অভিযোগ করেছেন নিজেকে বিজেপি কর্মী দাবি করে ওই অভিযুক্ত নাকি অনেক দিন ধরেই তাদের বাড়ি টাড়ি দখল করতে হুমকি দিচ্ছে। এবার তরুণজ্যোতির সুবিধা হচ্ছে তিনি একদিকে যেরকম বিধায়ক তেমনই আইনজীবী, আইন যেমন বোঝেন আইনের ফাঁকটাও বোঝেন, তাই অভিযোগটা পেয়েই অভিযুক্তের ফাঁক ফোকরগুলো ধরে ফেলেছেন। প্রথমত খোঁজ খবর নিয়েছেন, নিয়ে দেখেছেন যে ওই ব্যক্তি যতই নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দিন, তিনি আদৌ বিজেপির কেউ নন, কোশ্চিনকালে কিছু করতেন না বিজেপির হয়ে, বরং তৃণমূলের সাথেই হয়তো তার ঘনিষ্ঠতা ছিল। এবং দ্বিতীয়ত যে কাগজপত্র দেখিয়ে তিনি ওই মেয়েটির বাড়ি ছাড়া করতে চাইছেন, অর্থাৎ মেয়েটির বাড়িকে নিজের বাড়ি বলে দাবি করছেন, সেই কাগজপত্র আইনগত দিক থেকে একদম ঠিক নয়। সুতরাং তার মনে হয়েছে যে অভিযোগটি ওই মেয়েটি করছে সেটা একদম যথার্থ। এবার ঘটনা হচ্ছে নিজেকে বিজেপি কর্মী দাবি করা বা ওই লোকটির মতো এই রাতারাতি বিজেপি হতে চাওয়া মানুষজন তারা কি করছেন সেটা তো খুব স্পষ্ট। তারা যেটা করছেন সেটা নিজের স্বার্থে করছেন, তার সঙ্গে দল, রাজ্য, মানুষ, সমাজসেবা, জনসেবা কোনোটার কোনো যোগ নেই। এবার তরুণজ্যোতির মতো নেতাদের কল্যাণে তাদের হয়তো বোঝা উচিত যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই কলকাতার পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় আউট আর নরেন্দ্র মোদী সহজে ইন হতে পারেন, কিন্তু তৎকালে টিকিট কেটেও রাতারাতি বিজেপি হতে গেলে অন্তত ছাকনি ধরার মতো লোকের অভাব হবে না। 144 এটাকে নিয়ে না ছিঁড়ে ফেলে দাও। এটা ইনজাংশন, তুমি আমাকে আইন শিখাবে? তোমার কাছে আইন শিখবো আমি? তোমার কাছে আইন শিখবো? একটা অ্যাপ্লিকেশন ফালতুরা ফাইল হয়নি, কিছু হয়নি, না সে কোর্টে যাও, কোর্টে গিয়ে মামলা করো, ওটা বেকার করে দেবো, লাভ নেই, ওটা কিছুই করেনি। অর্ডার বলে কিছু একটা আছে, রাইট? তোমার জমি যদি দখল হয়ে থাকে যাও কোর্টে গিয়ে মামলা করো। 1 নম্বর। 2 নম্বর, কাগজ হিসাবে তোমার জমি এই জমি 1 নম্বর। 2 নম্বর, শুনে রাখো, তোমার শোনো কথা বলে লাভ নেই, আমি আইনের কথা বলি, ফাটে বলা টাইম নেই আমার কাছে। 3rd পয়েন্ট, কোনো অধিকার দেয় না বাড়িতে ঢুকে মারধর করার।
বুঝে গেছো? ফোর্থ, কারোর বাড়ি তুমি দখল করতে যেতে পারো না। আজকে তোমার বাড়িও কেউ দখল করে থাকে, তাকে তোলার জন্য কোর্টে যেতে হয়। এটা হচ্ছে আইন। রাজ্যে আইন আছে না নেই? তুমি বড় শিয়ানা হয়েছো না তো? তাহলে আইন ফলো করো, আর একবারও যেন না দেখি ওখানে। কোর্টে যাবে, অর্ডার নিয়ে এসে যাও। এবার প্রশ্নটা তো উঠবে আপনাদের যে সবার থিম তো বুঝলেন, কিন্তু 4ঠা মের পর রাজ্য বিজেপির থিম কি? ওই বললাম, সেটা রাজ্য বিজেপি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপি বিধায়ক শারদ মুখোপাধ্যায় সকলেই বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে সমস্ত তৃণমূল কর্মীর স্বচ্ছ ভাবমূর্তি, যারা সৎভাবে রাজনীতি করেছেন, সোজা কথায় যারা ভালো তৃণমূল, তাদের কথা ভাবলেও ভাবা যেতে পারে, কিন্তু যারা দাগি, যাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে, তাদের বিজেপিতে নো এন্ট্রি। এটাকে এসওপি হিসেবে ধরতে পারেন, বা এটাকে ওই থাম্ব রুল বলে না, থাম্ব রুল হিসেবে ধরতে পারেন। এবার এই ফর্মুলাটা কে কতটা মান্য করছেন, কোথায় মান্য করছেন, সেটা তো পরের কথা। যদিও তারপর থেকেই বিধানসভার ভেতরে বাইরে কুণাল ঘোষের মতো যারা এখনও ওই কালীঘাটের দৌড় ধরে আছেন, মানে যারা এখনও মমতাপন্থী তৃণমূলের থিমটা বদলাননি, তারা অভিযোগ করছেন যে তলায় তলায় বিজেপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ ওই সুসম্পর্ক রাখার সুবাদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা তার সঙ্গে থাকা অনেক বিধায়ক নাকি অনেক স্বস্তিতে থাকতে পারছেন। মানে অতীতে করা পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ নাকি তারা পেয়ে যাচ্ছেন, যেটা শুনে মুখ্যমন্ত্রী আবার পাল্টা আশ্বস্ত করেছেন এত সহজে কোনো ব্যাপারটা হবে না, নির্দিষ্ট অভিযোগ থাকলে সবার বিরুদ্ধেই তদন্ত হবে, কেউ রেহাই পাবেন না। এটা তো শুভেন্দু অধিকারী বলছেন। এবার এটা পর্যন্ত দেখে শুনে আপনাদের মনে হতে পারে যে গোটা বিষয়টাই ওই ওয়ান ওয়ে ট্রাফিকের মতো। এখন তৃণমূল থেকে যে পারছেন, যেভাবে পারছেন, বিজেপি এন্ট্রি দিক ছাই না দিক, তারা ওই হ্যাক বজ্ঞার মতো গেরুয়ার দিকেই, যেখানেই গেরুয়া দেখবেন সেদিকেই দৌড়বে। মুশকিল হচ্ছে এই যে বাইনারি, এর বাইরেও, মানে একুল আর ওকুলের বাইরেও বিজেপি আর তৃণমূলের এই যে পুরো একমুখী ট্রাফিক আর কি, তৃণমূল থেকে বিজেপি, বা এই দুনিয়ায় সোজা কথায় বিজেপি আর তৃণমূলের বাইরেও আরও কিছু দল তো রয়েছে। কেউ কেউ এই ট্র্যাক থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে, জানেন তো। মানে তৃণমূল থেকে যারা বুঝে গেছে কোনোভাবেই বিজেপিতে যাওয়াটা তাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু তারা ধরে নিয়েছেন যে তৃণমূলে থাকাটাও কোনোভাবে সম্ভব নয়। সুতরাং তারা ওই তৃণমূল আর বিজেপির বাইরে যে ছোটোখাটো কিছু দলটল রয়েছে, তাদের খড়কুটোর মতো আঁকড়ে ধরার চেষ্টা শুরু করে দিয়েছে। সেই প্রমাণ তো আজকে মিলতে শুরু করেছে। আজ প্রদেশ কংগ্রেস অফিসে ধুমধুমার বেঁধে গেছিল, কেন জানেন? এক তৃণমূল কাউন্সিলরের হাজির হওয়া নিয়ে। তিনি কি করতে এসেছিলেন? ওই কলকাতার 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেহানা খাতুন, তিনি সদল বলে আজকে বিধানসভা ভবনে চলে গেছিলেন, কারণ ঠিক করেছেন তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাবেন। এটাই রটে গেছিল। আর এটা রটে যেতেই প্রদেশ কংগ্রেস অফিসে কংগ্রেস কর্মীরা ভিড় করতে শুরু করেন এবং রেহানা খাতুনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। দুপক্ষই সেখানে হাজির এবং দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে, ফলে একটা বেশ উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে যায়। রেহানা খাতুনের বিরুদ্ধে বেআইনি নির্মাণ জড়িত বা ওই ধরনের বিভিন্ন অভিযোগ রয়েছে, মানে তোলাবাজি বিভিন্ন। তার মতো একজন দুর্নীতিতে অভিযুক্তকে তাদের দলে নেওয়া যাবে না, এটা কংগ্রেস কর্মীদের বক্তব্য ছিল, সেই জন্যেই তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সুতরাং এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি, এই রাজনৈতিক দলগুলোর কাছে এখন মানে তৃণমূল কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে, কিন্তু বাকি রাজনৈতিক দলগুলোর কাছে এখন থিম একটাই, ছাকনি বা চালুনি। না, যারা সত্যি কংগ্রেস হয়ে করে থাকে তারা মানবে নাকি এত নোংরা মহিলার জায়গা নেই? যখন দেখছে এখন আমার পিঠ বাঁচাবার আছে, তো কংগ্রেসে এসেছেন, আমরা একসেপ্ট কোনোদিনই ওকে করবো না। যখন দরজা খোলা হয়, যখন জানালা খোলা হয়, তখন অক্সিজেন ঢোকে, আর অক্সিজেন বন্ধ না করতে চাইলে তার সঙ্গে কিছু কার্বন ডাই অক্সাইডও ঢুকবে। অতএব তাকে যাতে অক্সিজেনে রূপান্তরিত করা যায়, কর্মীদের সঙ্গে কথা বলে সেইভাবে রেহানা খাতুন তিনি আবেদন করলে তার আবেদন আমরা মর্যাদার সঙ্গে দেখব। যদি পার্টি মনে করে, কর্মীরা মনে করে তাকে গ্রহণ করা হবে, আমরা গ্রহণ করব। সম্পূর্ণ তাদের বিষয়, তো বলতে পারবো না। এখন উনি কংগ্রেসে যাবেন না
এনসিপিআইতে যাবেন, উনি কি করবেন ওটা তো তাদের ব্যাপার, আর কংগ্রেসের কর্মীরা তারা কি ভাববেন সেটা তাদের বিষয়। তো এখন সেটা নিয়ে আমি এখানে মন্তব্য করতে যাবো কেন? দেখুন, আপনি না চাইলেও আপনাকে ভাবতে বাধ্য করার নামই তো রাজনীতি। যেমন না চাইলেও শুভঙ্কর সরকার আর কুণাল ঘোষ দুজনেই আমাদের ভাবতে বাধ্য করলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন, কর্মীরা চাইলে, দলের নেতৃত্ব চাইলে কার্বন ডাইঅক্সাইডকে শুদ্ধ করে তারা অক্সিজেন উৎপাদন করবেন। কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে রূপান্তরিত করতে পারে উদ্ভিদ, বৃক্ষ। কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে। এবার শুভঙ্কর সরকার নিজেদের কোন বৃক্ষ মনে করছেন, কি মনে করছেন সেটা বলা মুশকিল। তবে যবে CO2 থেকে O2 উৎপাদন করবেন বললেন, মানে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন উৎপাদন করবেন বললেন, তাতে তারা এটা ঘটনা যে পরিষ্কার বুঝিয়ে দিলেন বিজেপির মতো ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের বাজবাছির এই ব্যাপার মধ্যে তিনি নেই। ভালো পেলে ভালো, খারাপ পেলেও তার থেকে তাদের ভালো করে নেবেন আর কি। এই জন্যে তাদের একটা ওয়াশিং মেশিন বলতে পারেন, যেটা এতদিন বিরোধীরা বলতেন সেইটা, বা তাদের একটা নিজস্ব ওই শালক সংশ্লেষ প্রক্রিয়া আছে, এরকম একটা কিছু হয়তো বলে বোঝানোর চেষ্টা করেছে। এবার শুভঙ্কর সরকারের কথার থেকে এটা বোঝা গেলেও কুণাল ঘোষের কথা থেকে কী বোঝা গেল? কুণাল ঘোষ বললেন কে কংগ্রেস যাবেন আর কে NCPI মানে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া যাবেন সেটা তিনি বলতে পারবেন না। কুণাল ঘোষ তখন যেটা বলেননি সেটা হলো অন্য দলে না গিয়ে তৃণমূল দলটাকেই তাদের হাত থেকে যারা কেড়ে নিতে চাইছেন তাদের সম্পর্কে তিনি কি ভাবছেন। তিনি ভাবতে চান বা না চান, তাকে তো ভাবতে বাধ্য করবে রাজনীতি, সেটা তো বুঝতে পেরেছি আমরা। কারণ আজ ঠিক সন্ধে নামার মুখে ভাড়াটের হাতে বাড়িওয়ালা উচ্ছেদের সম্ভাবনাটা তো তৈরি হয়েছিল। পুরো বাড়িটা না হলেও মেট্রোপলিটনে যে বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ভাড়া নিয়েছিলেন দলের অফিস চালাতে, সেই বাড়ির একটা ঘরে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ধাপে ধাপে কাজ গোছাচ্ছেন বলতে পারেন আর কি। গতকাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূলের দল, প্রতীক, তহবিল সব দাবি করে এসছেন ঋতব্রতরা, যেটা শুনে কুণাল ঘোষ বলেছিলেন যে বাড়িওয়ালাকে উৎখাত করতে চাইছে ভাড়াটে। কিন্তু তার কথা যে এত তাড়াতাড়ি বাস্তবায়িত করার চেষ্টা করবেন ঋতব্রতরা, সেটা তো সম্ভবত কুণাল ঘোষ ভাবতেই পারেননি এইভাবে বাস্তবিক অর্থেই। মানে এটা এতটা বড় প্রতীক কিনা যে তাদের অফিস ঘরে তালা ঝুলবে এবং ঝুলিয়ে দেবেন তাদেরই দলের একটা অংশ। না না, আমরা তো তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তো আসবোই, এটা নিয়ে আবার প্রশ্ন কেন? যারা এসছিলেন তারা তো এসে লাগিয়ে দিয়ে চলে গেলেন। এবার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা এসছেন সেই অপকীর্তিটাকে ডিফেন্ড করতে, রক্ষা করতে। তাহলে কারা পেছন থেকে তৃণমূল কংগ্রেসের ভবনে তালা মারাবার খেলা খেলছে এটা নিশ্চয়ই স্পষ্ট হয়ে যাচ্ছে। ভাল লাগলো অনেকদিন বাদে পার্টি অফিস, আমি তো পার্টি অফিসে আসি, ইলেকশনের জন্য অনেকদিন আসতে পারিনি, এখন আবার এখানে তালা ভাঙতে একটি সেকেন্ড সময় লাগবে। তালা ভাঙা আমাদের কাজ নয়। একটা খারাপ জিনিস হয়েছে, আইনের সব দিক আমরা খতিয়ে দেখব, ইত্যাদি যা যা করার করব, কিন্তু আমরা তালা ভাঙাটা আমরা এই মুহূর্তে আমরা তালা ভাঙার বিরুদ্ধে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, মনে পড়লো তাই বলে ফেললাম আর কি। শুনছিলাম তো, দেখুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভেতরেও যে এই গানটা বাজছে না সেটা তো গ্যারান্টি দিয়ে বলা যাবে না। তবে ভাবছি, জানেন তো, ভাবছি ভোট মিটতে না মিটতেই যারা এরকম শরিকি বিবাদ করছে, ঘরের ঝামেলাকে প্রায় রাস্তায় নামিয়ে এনেছে, তারা ভোটে যেতে আর আশা করেছিল কি করে? এটা ভেবে আশ্চর্য লাগছে না আপনাদের? অবশ্য আশ্চর্য লাগার মতো ঘটনা তো আরও আছে। কে আসল তৃণমূল সেটা প্রমাণ করার জন্য তো মমতাপন্থী আর মমতা বিরোধী দুই তৃণমূলকেই ডেকেছে নির্বাচন কমিশন। কালীঘাট তৃণমূলের আশা কি জানেন? তাদের কাছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মেরে পাস মা হ্যাঁ, সেই ডায়লগ আর কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সইটা যেহেতু আছে, তৃণমূলের আবার সই কেলেঙ্কারির ব্যাপার আছে, সেটা সবাই জানেন আর কি। কিন্তু তাও
যতই ওই সই নিয়ে কেলেঙ্কারি হোক, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই থাকাটাই সব থেকে বড় ভরসা ওই কালীঘাটপন্থী তৃণমূলের কাছে। এবং তারা আশা করছেন ওই এক সইয়ের জন্যই কমিশন তাদের আসল তৃণমূল বলে মেনে নেবে। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তৃণমূলের দল, তহবিল, প্রতীক সব কিছুতেই নিজেদের তালা ঝোলাতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় নামক চাবিকাঠিতেই নাকি যাবতীয় তালা খোলা হয়ে যাবে বলে কুণাল ঘোষরা আশা করছেন। তারা তাদের আশায় থাকুন। দেখুন, আশায় বাঁচে চাষা, এটাতে আপনার আমার কি বলার থাকতে পারে। আমাদের প্রশ্ন তো খুব সিম্পল, সহজ সরল একটা প্রশ্ন। নিয়োগ দুর্নীতির চাবিটা কিসে খুলবে বলুন তো? বা ইতিমধ্যে কি খুলেছে খানিকটা হলে? কিছুদিনের মধ্যেই তো এই নিয়োগ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হবে। আজ কলকাতার নগর দায়রা আদালতে গেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। মনে পড়েছে তো, কালীঘাটের কাকু, এই মামলায় যিনি অভিযুক্ত। কদিন আগে আরেক অভিযুক্ত তাপস মণ্ডল TV9 বাংলার কাছে দাবি করেছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের মাধ্যমে নিয়োগ দুর্নীতির 19 কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গেছে। আদালতের বাইরে এদিন সাংবাদিকরা সুজয় কৃষ্ণের কাছে জানতে চান তাপস মণ্ডলের অভিযোগটা কি সত্যি। এটাই তো আমাদের কাজ। এরকম একটা অভিযোগ এলে সেটা যার হাত ধরে গেছে বলে শোনা গেছে তাকেই জিজ্ঞেস করব। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। অর্থাৎ সোজা সাপটা ভাবে কালীঘাটের কাকুর কাছে জানতে চাওয়া হয়েছিল যে তার হাত ঘুরে 19 কোটি টাকা কি অভিষেকের কাছে পৌঁছেছে। সুজয় কৃষ্ণ ভদ্র কিচ্ছু বলেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন। কি বুঝিয়েছেন জানেন? কেন তার গলা খুলতে ইডির কাল ঘাম ছুটে গেছিল। নিয়োগ দুর্নীতির মামলাতেই তো সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছিল, মনে আছে আপনাদের? সে দীর্ঘ টানা পড়েন অবশেষে তিনি কণ্ঠস্বর পরীক্ষা করতে দিয়েছিলেন। তার মতোই তার সাহেবও কি গলার স্বর পরীক্ষা করতে দিতে রাজি হবেন শেষ পর্যন্ত? এই প্রশ্নটা শুনেও ওই সুজয় কৃষ্ণ কিছু বলেননি। ওই ডিজে হুমকি মামলায় অভিষেকের গলার আওয়াজ পরীক্ষা করতে চায় সিআইডি। এটা জানেন আপনারা, কি এটাও জানেন যে ওই গলা তার, এটা বলার পরেও কিছুতেই ভয়েস স্যাম্পল দিতে রাজি নন অভিষেক। তিনি এই নিয়ে দ্বিতীয়বার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং এবারও আদালত তার আবেদনটা ফিরিয়ে দিয়েছে। মামলাই শুনতে চাননি হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে অভিষেকের গলার স্বর শোনার আশাটা একেবারে শেষ হয়ে যায়নি আর কি। সিআইডি আশা করতেই পারে ইডি যেরকম দেরিতে হলেও সুজয় কৃষ্ণের গলার স্বরটা শুনতে পেয়েছিল, তেমন তারাও একদিন অভিষেকের ভয়েস শুনতে পাবে। আমাদের রিপোর্টাররাও অনেক চেষ্টা করে আজ ওই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কিন্তু শুনতে পেয়েছে। মানে সেই অর্থে বলতে পারেন আমরা ইডির থেকে অনেক বেশি কার্যকরী বা ভাগ্যবানও বলতে পারে। TV9 বাংলার নাচরবান্দা মনোভাবের কাছে নতি স্বীকার করে শেষমেশ সুজয় কৃষ্ণ ভদ্র বলতে বাধ্য হয়েছেন, নিয়োগ দুর্নীতিতে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। এখানেই তো প্রশ্ন, কাদের তিনি প্রকৃত দোষী বলে মনে করেন? সেটা অবশ্য ক্যামেরার সামনে বলেননি। ক্যামেরার ওপারে বন্ধ ঘরে তদন্তকারীদের কিছু বলেছেন কিনা সেটা অবশ্য ওই বিচার প্রক্রিয়া শুরু হলেই বোঝা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল দিচ্ছে না কেন? ভয় পাচ্ছেন? কি বলবেন? আপনার সাহেব, প্রকৃত দোষীরা শাস্তি পাবে? প্রকৃত দোষীরা শাস্তি পাবে চান আপনি? প্রকৃত দোষী কে? এই মামলায় কারা কারা দোষী শুরু হচ্ছে? প্রকৃত দোষী কে শাস্তি পাবে? কারা শাস্তি পাক আপনি চান? যারা দোষী। হ্যাঁ, কারা দোষী কি করে বলবো আমি? কারা দোষী? দায় তো আপনাকে নিতে হলো। টাকা যে গেছে সেটা তো আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। প্লিজ করতে দেবেন প্লিজ, না? আপনি মেনে নিচ্ছেন যে টাকাটা আপনি দিয়েছেন? প্লিজ, টাকা নিয়ে নো আপনি কমেন্টস। দায় নিয়ে আপনি সমস্ত চুরির দায় নিয়ে জেলে গেলেন। সমস্ত চুরির দায় নিয়ে আপনি জেলে গেলেন, কষ্ট পেলেন, পরিবার থেকে আপনার স্ত্রী বিয়োগ হলো। প্লিজ মুক্তি দিন, প্লিজ প্লিজ আমাকে ছাড়ুন না, প্লিজ। কষ্ট হয় না স্ত্রী চলে গেল আপনার চিন্তায়? সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়ে গেছে আপনার, মানে সব গেল, আপনার ঘর পরিবার সব গেল। প্লিজ প্লিজ। দোষীরা কি শাস্তি পাবে এটা আপনি চান? হ্যাঁ চাই, দোষীরা শাস্তি পাক।
কারা দোষী? যারা দোষী তারা পাবে, কোর্ট বিচার করবে, প্লিজ। আদালতের উপরে ছাড়ছে। আপনাকে তো অভিযোগ হ্যাঁ, আদালতের উপরে ছাড়ছে। ছাড়বো বললে ছাড়া যায় নাকি? এই যা তিনি বললেন তার থেকে এটাও আপনারা বুঝতে পারছেন যে কেন কতদিন ধরে ওই বলুন 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 করার পর তবে একটুখানি স্বর শুনতে পেয়েছিল। আমরাও হয়তো সেখান থেকেই বুঝেছিলাম যে চেষ্টা করলে শেষ পর্যন্ত স্বরটা শোনা যাবে। যাই হোক, এবার তারপরের যে জিনিসটা সেটা আমাদের নচিকেতা চক্রবর্তী বুঝিয়েছে। তারপর এলো চিঠি, ডিভোর্স তুমি চাইলে, আদালতে আমায় দেখে নীরব হয়ে রইলে। নচিকেতা চক্রবর্তী কি জানেন তার পৌলমী গানের লাইনটার দৃশ্যায়ন আজকে হাইকোর্টে হয়ে গেছে। 21শে জুলাই নিয়ে ওই আদালত অবমাননার শুনানি চলছিল ওই অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল কে করবেন? বিচারপতির প্রশ্নে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান তিনি করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল কে করবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় নীরব। অবিকল নচিকেতার গানের লাইনে যা লেখা রয়েছে একদম সেটা। নচিকেতার গানে একটা মিউচুয়াল ডিভোর্সের বর্ণনা ছিল। আদালত অবমাননার মামলাতেও সেই দৃশ্যটি কি অবতারণা হলো? মানে কল্যাণ আর অভিষেকের মধ্যে কি একটা মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল নাকি? সাংসারিক অশান্তিটা এই আদালতেই তো শুরু হয়েছিল, মনে পড়ে যাচ্ছে না? 11ই জুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে ওই শুনানির আগের রাতে আচমকা তাকে আইনজীবী বদলের কথা জানিয়েছেন অভিষেক। ক্ষিপ্ত কল্যাণ তখন অভিষেকের সামনে ক্ষোভ উগড়ে দেন এবং অভিষেক সম্পর্কে কী না বলেছিলেন সেই সময়। অভিষেকের জন্যই দল ডুবেছে, অভিষেকের জন্যই তাদের চোর বদনাম শুনতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এবং অভিষেকের মধ্যে একজনকে বেছে নিতে হয়, মানে এই রকম অপশান পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। যদিও অভিষেক তার জবাবে বলেছিলেন কল্যাণ তাকে ছোটোর থেকে মানুষ করেছেন, সুতরাং তিনি এরকম রেগে মেগে বলতেই পারেন আর কি। ব্যাস, কল্যাণ গোলে জল। যে অভিষেককে তিনি শয়তান বলেছিলেন তাকে তিনি সন্তান তুল্য বলে দিয়েছেন। কিন্তু আদালতে যে অপত্য স্নেহের কোনো জায়গা নেই সেটা তো কল্যাণ আজ স্পষ্ট করে দিলেন। মানে আদালতে অভিষেকের কণ্ঠ হতে কল্যাণ রাজি নন। তখন বিচারপতি বলেন যে এবার তো তাকে রুল জারি করতে হয়। আদালত অবমাননার মামলায় কোনো এক পক্ষের আইনজীবী না থাকলে রুল জারির বিধি রয়েছে। তবে শেষ পর্যন্ত রুল জারি হয়নি। 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। তারপর মামলাকারী হলফনামা জমা দিলে 17ই আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। তার মানে কালীঘাটের পটুয়াপাড়া এলাকার 2 প্রতিবেশী সাংসারিক অশান্তিটা মিশিয়ে ফেলেছে, মিলিয়ে যাওয়ার একটা কথা বলেছেন, কিন্তু আসলে ভাঙা সম্পর্কটা জোড়া লাগেনি। কিংবা হয়তো অভিষেক কল্যাণের মধ্যে কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীনই তার ছত্রছায়ায় সব কিছু ঢাকা ছিল। এখন ছায়া সরে গেছে, কল্যাণ আর অভিষেককে নিয়ে নীরব থাকার প্রয়োজন অনুভব করছেন না। আদালতে নীরব থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন মমতায় আছেন, অভিষেকে নেই। বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে, যদি আমি দিদির পাশে আছি। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ও তো আমার সন্তান সময়, তাহলে সত্যি কথা, ছোট থেকে সত্যি সত্যি তো মানুষ করেছে। সন্তান যদি কোনো স্বীকার করে তার ভুল, তা সেই স্বীকারকে, সেই ভুলকে ক্ষমা করে দেওয়া হচ্ছে পিতৃস্থানীয় লোকেদের কর্তব্য। মানে এই ধারাবাহিকের পরবর্তী এপিসোড দেখে এখনও আপনাদের বেশ কিছুদিন কাটবে আর কি। তবে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ঠিক যেরকম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা সফট বক্তব্য রেখেছিলেন, ঠিক তার উল্টো ভূমিকায় মানে
একদম রণংদেহী ভূমিকায় গর্জে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি অভিযোগ করেছেন গত কয়েক সপ্তাহে তার ঘনিষ্ঠ 25 জনকে তদন্তের নামে ডেকে পাঠানো হয়েছে। তাদের অভিষেকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিতে সিআইডি বা পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ হুমকি দিয়েছে বা চাপ সৃষ্টি করেছে। তাদের ফোন ট্যাপ করা হয়েছে, এমনকি পরিবারের মহিলাদেরও হেনস্থা করা হচ্ছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই শাসানির কাছে তিনি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করবেন না, সেটাই তিনি ঘোষণা করেছেন। এবার এটাই খুব তাৎপর্যপূর্ণ, জানেন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখটা খুললেন কখন, হঠাৎ কেন মুখটা খুললেন? মানে এই যে তিনি যদি বলে থাকেন যে গত কয়েক সপ্তাহে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তো কোন 25 নম্বর ব্যক্তিটি গ্রেফতার হওয়ার পর তার মনে হলো এটা সম্পর্কে প্রকাশ্যে বক্তব্য রাখাটা দরকার? তার নাম দেবরাজ চক্রবর্তী। কয়েক মাস আগেও ভাবুন, পুলিশকে ব্যবহার করে যে যে জিনিসগুলো করছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠত, সেগুলোই এখন অভিষেক বিজেপি সরকারের বিরুদ্ধে তুলছেন। কিন্তু তিনি বারবার মাথা নত না করার প্রসঙ্গটা তুলছেন কেন? মাথা নত যিনি করতে চান না, করবেন না, এভাবে ঘোষণা করার কি প্রয়োজন আছে? এটা যখনই বলা হয় তখন কিন্তু বলা হয়েছে আসলে তার ভেতরে ভেতরে যে উচাটনটা রয়েছে, সেই ভেতরে মানে চাপা ভয়টা লুকোতেই লোকে একটু বেশি কথা টথা বলে আর কি। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজের ভেতরে থাকা কোনো অস্বস্তি, কোনো ভয় লুকোতেই সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন? এবং সেটা যদি হয় তখনই তো প্রশ্নটা উঠবে, সেটা দেবরাজ গ্রেপ্তার হওয়ার পর কেন? দেবরাজের কাছে কোন চাবিকাঠিটা আছে যেটা দিয়ে তার যাবতীয় গোপন রহস্যের দরজাটা পুলিশ বা সিআইডি বা সিবিআই বা এরা যাবতীয় আর কি, এরা সব খুলে ফেলতে পারে বলে তিনি আশঙ্কা করছেন? দেখুন, এখন পর্যন্ত যে যে অভিযোগগুলো সামনে এসছে দেবরাজের ক্ষেত্রে গ্রেপ্তার হওয়ার পর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তি, তাও মাত্র 10-11 বছরে হয়েছে। ইংরেজিতে যাকে বলে লিপস অ্যান্ড বাউন্ডস উন্নতি, লাফিয়ে লাফিয়ে আর কি। ঘটনাচক্রে এই নামে একটা সংস্থার নামও তো নিয়োগ দুর্নীতিতে উঠে এসছে। সেই সংস্থার সঙ্গে আবার ওই কালীঘাটের কাকুর থেকে শুরু করে অভিষেক সবারই বিভিন্ন রকম সংযোগের কথা শোনা যায় আর কি। তো দেবরাজের সম্পত্তি তার নিজের নাকি অন্য কারো বৈভবের সাক্ষী গোপাল হয়ে তিনি বসে রয়েছেন, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্নের মধ্যেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এরকম বক্তব্য রেখে নিজের অস্বস্তিটা প্রকাশ করে ফেলেন, তখন যেটা হয় সেটাই হচ্ছে, চারপাশে মানুষজন তারা একটা ওই জল্পনা করার বা একটা আন্দাজে ঢিল ছোড়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। তাহলে সম্পত্তিগুলো আসলে কার? দেবরাজ এর নামে নাকি অভিযোগ উঠেছে তিনি এবং তার স্ত্রীর নামে, যে প্রায় 1300 না 1500 কোটি টাকার মালিক। আমার ইনটিউশন যেটা বলছে, এত টাকা যদি সত্যি এনাদের দুজনের নামে থেকে থাকে, তাহলে এই টাকা শুধুমাত্র ওনাদের দ্বারা রোজগার করা টাকা নয়, এই টাকা তৃণমূলের অন্য কোনো বড় নেতার টাকা এদের নামে রাখা আছে। এবং সেক্ষেত্রে সব থেকে বেশি সম্ভাবনাময় ব্যক্তির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ দেবরাজ এবং তার স্ত্রী দুজনেই, যিনি প্রাক্তন বিধায়িকা, দুজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের বলে আমরা জানি মিডিয়া সূত্রে। যাহাই দেবরাজ তাহাই অভিষেক, যাহাই অভিষেক তাহাই মমতা। পারিবারিক সম্পত্তি ওদের পরিবারের ব্যাপার। একটা কাউন্সিলর দেবরাজ, তার কাছে নাকি 1300 কোটি টাকার সম্পত্তি। আপনি কখনো চোখ বুঝে ভাবতে পেরেছেন 1300 কোটি টাকা কটা শূন্য হয়? বলতে পারবেন? তো শাস্তি তো হবেই, সে দেবরাজ হন, এই সামনে আমাদের থাকেন যুবরাজ অভিষেক ব্যানার্জি, তিনি হন, স্বয়ং কালীঘাটের আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, ছাড় কাউকে দেওয়া হবে না। দেখলেন তো সবাই কিরকম গেস গেম খেলতে শুরু করেছেন, মানে একটা খেলা শুরু হয়ে গেছে। আর খেলার কিছু সূত্র সবাই দিয়ে দিচ্ছে। শুনলেন সজল ঘোষ বলছিলেন যাহা দেবরাজ তাহাই অভিষেক,
এরকমভাবে আর কি, কে কোনটা, কিন্তু এরকম একটা খেলা এখন খুব জনপ্রিয় হয়েছে আর কি। যাহা তৃণমূল ছিল তাই এখন বিজেপি, মানে লোকজন ওই ডিগবাজি খেয়ে তৎকালে বিজেপি হওয়ার একটা প্রবল চেষ্টা চালাচ্ছেন। এটা একটা খেলার পর্যায়ে চলে গেছে, সবাই ডিগবাজি খাচ্ছেন, সমারসল্ট যেটাকে ওই জিমন্যাস্টিকের ভাষায় বলে, আর সবাই আবার ডিম টিম ছুটছেন। মানে এবার লক্ষ্যভেদের খেলাও তো খেলাধুলোর আন্ডারেই পড়ে, তাই না? তো এই যাবতীয় রাজনীতি খেলা নাকি খেলা রাজনীতি বা পুরোটাই রাজনীতি খেলা, এটা নিয়ে সব থেকে ভালো কে বলতে পারেন জানেন? ক্রীড়ামন্ত্রী। আর কে? ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ আজকে আমার স্টুডিওতে এসছেন আমার সঙ্গে। তার কাছ থেকেই গোটা ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো, চলুন করে নিই। এবার এই ভোটটা যখন শুরু হয়েছিল, ভোট শুরু হওয়ার আগের থেকে আমরা একটাই ধ্বনি শুনছিলাম তৎকালীন শাসক দলের কাছ থেকে, খেলা হবে। এবার খেলাটা যে এরকম নিদারুণ একটা পর্যায়ে পৌঁছে যাবে হয়তো তারাও প্রত্যাশা করেননি, কিন্তু সেটা ঘটেছে। খেলার ফল উল্টে গেছে, মানে যেটা তারা প্রত্যাশা করেছিলেন তার উল্টো হয়েছে। কিন্তু এখন খেলা কি থেমে গেছে? না, খেলা থামেনি, এখন নতুন খেলা শুরু হয়ে গেছে। চারপাশে দেখছেন তো সবাই কীরকম টিপ প্র্যাকটিস করছে, এগুলো একটা নতুন খেলা বলছে বাংলা। তো এই রকম খেলাধুলোর একটা পরিস্থিতিতে যখন ক্রীড়ামন্ত্রী আপনার সামনে এসে বসেন, তখন আপনাকে এই যাবতীয় খেলা নিয়েই তো কথা বলতে হয়, কারণ আজকের দিনে বোধহয় রাজনীতি আর খেলাধুলো সব একাকার হয়ে গেছে। ফলে আমার সঙ্গে এখন যিনি বসে আছেন ইন্দ্রনীল খাঁ, আমাদের ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। সুতরাং আপনার কাছ থেকেই জানতে চাইব যে রাজনীতির জায়গাটাতে খেলা ঢুকে পড়াটা, এবং আপনি যখন এখন খেলাধুলোর জায়গাটায় ঢুকছেন, তখন খেলাধুলোর জায়গার রাজনীতিটা কোনটা বেশি জটিল মনে হচ্ছে? দেখুন, আমি প্রথম দিন থেকে যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করেছি যে খেলার ময়দানে খেলা হবে। এর আগে স্লোগান দিয়েছিল খেলা হবে, কিন্তু সেখানে দুর্নীতি হয়েছে আর মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল ক্রীড়া জগৎ চূড়ান্তভাবে অবহেলিত হয়েছে এবং খেলোয়াড়রা সব থেকে বেশি বঞ্চিত, প্রতারিত হয়েছে। আমাদের ছেলেমেয়েরা কেউ ফুটবলে সন্তোষ ট্রফি খেলার জন্য কাউকে উত্তরপ্রদেশ যেতে হয়েছে, কেউ টেবিল টেনিস খেলার জন্য কাউকে ট্রেনিং নিতে হয়েছে ত্রিপুরা থেকে, হকি খেলতে গেলে উড়িষ্যা চলে যেতে হয়েছে। খেলো ইন্ডিয়ার মতন এত ভালো একটা স্কিম, কেন্দ্রীয় সরকারি প্রকল্প, সেটা থেকে বঞ্চিত থাকতো। তো খেলাধুলা বাদ দিয়ে সবই হতো, কিন্তু খেলার ময়দানে খেলাই হোক, সেখানে রাজনীতি কোনো স্থান আমার মনে হয় না থাকা উচিত। এবং সেই নিয়ে আমরা শুরু থেকে কিন্তু বিশেষ করে আমরা ফোকাস রেখেছি যে খেলার ময়দানকে আমরা রাজনীতিমুক্ত রাখবো। আপনার নিজের অভিজ্ঞতা কি বলছে যে আমাদের রাজনীতির ময়দানে খেলার তুলনায় এখনও রাজনীতিটাই একটু বেশি ঢুকে পড়ে এই যাবতীয় সর্বনাশ করে বসে আছে? আমার মনে হয়েছে কোথাও যে খেলার ময়দানে বিভিন্নভাবে যে রাজনীতি, দেখলাম যে মমতা ব্যানার্জির বিভিন্ন ভাইরা আছে, একজন শুনলাম নাকি হকি খেলে, একজন শুনলাম নাকি টেবিল টেনিস খেলে, একজন বলে কিনা অলিম্পিক্সের জিমন্যাস্টিক্স করে। আমি জানি না, মানে ওনারা, আমার ধারণা আপনি একটু খুঁজে দেখলে দেখবেন কারোর নাম হয়তো গিনেস বুকে পেতে পারেন, কারণ একজন ব্যক্তি এরকম মাল্টিপল খেলার শীর্ষস্তরে বসে আছে এরকম পৃথিবীতে দেখা যায়। খেলাধুলার জগতে যারা অ্যাকচুয়ালি যুক্ত, তারা যদি খেলার জগৎটাকে নিয়ন্ত্রণ করতেন, আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অনেক বেশি সুযোগ পেত, অনেক বেশি তারা এক্সপোজারও পেত, আর তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গকে এবং ভারতবর্ষকে গর্বিত করতে পারত। তো এই রকম জায়গার থেকে বাবন ব্যানার্জি একজন, তার মধ্যে অন্যতম, এবং তিনি মানে মোটামুটি ময়দানের প্রায় সবকটারই মাথায় পেয়ে যাবেন, কোনো না কোনো পর্যায়ে পৌঁছে। ওখানকার যে ট্রি, সেই ট্রিয়ের মধ্যে কোথাও না কোথাও পেয়ে যাবেন, কোনো না ডালে ঝুলছেন। তিনি আবার এখন খুব প্রশংসা করছেন আপনাদের এবং আপনাদের ডাকের অপেক্ষা করছেন, একবার ডাক দিলেই লাফিয়ে আপনাদের ওখানেও ঢুকে পড়বেন এরকম বলছেন। না, ঠিক আছে, সে মানে আমাদের দেখুন, মানে ওনারা কে কোথায় ঢুকবে না ঢুকবে সেটা তো রাজনীতির বিষয় নিয়ে আমরা বলতে পারছি না। তবে খেলার জগৎকে বলতে পারি যে খেলার জগতে খেলোয়াড়দেরকে আমরা অগ্রাধিকার দেব। আমি দেখছিলাম যে আজকে আমি এখানে আসছি, যখন রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে আসছি, সেখানে আমি বুঝতে পারছি না, এক তো রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটাকে আমার ঢুকে মনে হচ্ছিল আমি মহেঞ্জোদারো হরপ্পায় ঢুকেছি। সে চেয়ার টেবিল সব ভাঙচুর হয়ে পড়ে আছে, নিচে এক একটা ঘর আছে, সেখানে দেখি ওপর থেকে এরকম করে খসে পড়ছে, এদিকে এরকম মানে ভগ্নাবশেষ অবস্থা, মানে ইভেন সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রপার নেই। অ্যাথলেটিক ট্র্যাকে দেখলাম ঘাস গজিয়ে জঙ্গল হয়ে গেছে, ট্র্যাক তো দেখাই যাচ্ছে না, ইভেন ঘাসও দেখা যাচ্ছে না, এখন জঙ্গল এরকম হয়ে গেছে। তারপরে যে ঘরগুলো আছে, ভাবলাম যে একটা স্টেডিয়ামে, সেখানে প্লেয়ারদের চেঞ্জিং রুম, আমি জিজ্ঞেস করলাম যেখানে ড্রেসিং রুম কোথায়,
তো সেই ড্রেসিং রুম, ওয়াশরুম এগুলো দেখতে গেছিলাম। আমি চাইলাম আমাকে যে কতগুলো জায়গা দিয়ে নিয়ে গেল, মানে আমার অদ্ভুত লাগলো যে এখানে এতগুলো ক্লাব স্টেডিয়ামের ওই ভিতর নিচে এরকম করে করে সব তারা দখল করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম অ্যালটমেন্ট লেটারগুলো, যে নিশ্চয়ই কোনো ক্লাবকে সরকার দিতে গেলে তো একটা অ্যালটমেন্ট লেটার বা কিছু তো একটা প্রক্রিয়ার মাধ্যমে। বলে না, যখন মনে হয়েছে একে দেওয়ার, উনি কখনো ক্যামাক স্ট্রিট থেকে ফোন এসছে, কখনো কালীঘাট থেকে ফোন এসছে, তো ফোন আসার সাথে সাথে আমরা এই ঘরটা ওকে দিয়েছি, ওই ঘরটা তাকে দিয়ে দিচ্ছি। মানে এইভাবে সরকার চলতে পারে? আপনারা যখন এটাকে আটকাতে গেছেন, আপনারা তো আটকে দিয়েছেন, এবং যারা এরকম জবরদখল করে বিভিন্ন ইচ্ছে মতো ঘর নিয়ে নিয়েছিল তাদের ঘর খালিও করতে বলেছেন। কিন্তু সেটা করতে গিয়ে একটা শুনছিলাম যে পুরো রবীন্দ্র সরোবরে এই মুহূর্তে যে কটা কিছু ক্লাব টাব যারা প্র্যাকটিস করতো তাদের একটু খুব অসুবিধা হচ্ছে, সেটা নিয়ে আপনারা কিছু ভেবেছেন? আমি সেজন্য নিজে গেছি, এবং স্থানীয় বিধায়ক এবং সম্মানীয় ফাইন্যান্স মিনিস্টার আমাদের ডক্টর স্বপন দাশগুপ্ত, তিনি নিজেও, তাকেও আমি আগ্রহ করেছিলাম আপনিও আসুন আপনার এলাকায়। তো উনিও আগ্রহ প্রকাশ করে আমার সঙ্গে একসাথে যৌথভাবে আমরা পরিদর্শনে গেছিলাম। তো দুজনের কাছেই খুব অবাক কাণ্ড লাগছিল যেভাবে করে সব জবরদখল হয়েছে। ইভেন এখানে দেখলাম অনেকে আবার সপরিবারে থাকতেও শুরু করে দিয়েছে। আচ্ছা, ধরুন বিজেপি এখন শাসক দল, তার সাথে ঘনিষ্ঠ বা সে 4 তারিখের পরেই হোক, যাই হোক, ঘনিষ্ঠতা বাড়িয়েছে। সেই জোটটাকে কাজে লাগিয়ে কেউ কোনো জায়গার চেয়ার দখল করে নিয়ে বসে থাকতে পারবে না। দেখুন, সরকার, যেমন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি নিজে বারবার বলেছেন যে সরকার যখন ফাংশন করে সেখানে কোনো দল দেখে কোনো ডিসিশন মেকিং আপনারা করবেন না। তিনি বারবার বলেছেন সেখানে আপনারা দেখবেন মেরিটস অফ দ্য কেস কী আছে, একটা প্রপার নির্দিষ্ট সরকারের যে নির্দিষ্ট নিয়ম, সেটা আরও 10 জনের সঙ্গে দরকার হলে ডিসকাশন করে নিন। যারা সিনিয়র অফিসার আছে, যারা অন্যান্য এর আগেও সিনিয়র পজিশনে ছিলেন, তাদের সঙ্গে রিটায়ার্ড রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে সব কিছুর একটা প্রপার এসওপি থাকা দরকার। এবং সম্মানীয় রাজ্য সভাপতি আমাদের ভারতীয় জনতা পার্টি শ্রী শ্রমিক ভট্টাচার্য, তিনি বারবার বলছেন এটা পশ্চিমবঙ্গ সরকার। উনি বলেন না কখনো দেখবেন যে বিজেপির সরকার, পশ্চিমবঙ্গ সরকার। তো সুতরাং সবার জন্য নিয়ম একই থাকবে। এখানে যে শাসকের আইন থাকবে ওটা তৃণমূলী আমল ছিল, সেটা গণ। শাসকের আইনের ব্যাপার নয়, এখন আইনের শাসন থাকবে এবং আইনি পদ্ধতিতে যাওয়া হবে। আপনি এখন যে পোস্টে বসে আছেন, যে দায়িত্বটায় বসে আছেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা ঐতিহাসিক পোস্ট। কারণ আমরা দেখেছি এটা যারা আমাদের ক্রীড়ামন্ত্রী হন তাদের একটা অদ্ভুত মিডাস টাচ থাকে। মানে ধরুন মেসিকে ছুঁয়ে দেওয়ার পর দেখতেই তো পাচ্ছেন এবার কি অসাধারণ খেলছেন মেসি, প্রথম ম্যাচ থেকে হ্যাটট্রিক করে বসে আছে। তো আপনি কি ছোবেন বলে ঠিক করে রেখেছেন? দেখুন, আপনি এমন একটা বলে ফেললেন। তো ইভেন মানে যেদিন আমি প্রথম আমার দায়িত্ব গ্রহণ করে আমি অফিসে গেছিলাম কার্যালয়ে, আমার মা হঠাৎ করে দেখি ফোন করছে। আমি ভাবলাম কোনো ইমার্জেন্সি কিনা, আমার মা খুব ইমার্জেন্সি ছাড়া ফোন করেন না ইউজুয়ালি, বাড়িতে কোনো মেডিকেল ইমার্জেন্সি বা কিছু হলো। তো দেখি ফোন করছে, বলছে, তারপর ফোনটা ধরেছি, ভাবলাম সেরকমই কিছু ইমার্জেন্সি। বলে ওই চেয়ারটায় বসার আগে কিন্তু আগে ওই চেয়ারে বসবি না, হ্যাঁ, অন্য কোনো চেয়ার নেই, ওই চেয়ারটায় বসবি না। কেন? আরে ওটা ওই ব্যক্তির চেয়ার। মানে তার চেয়ার কি দোষ করলো? হ্যাঁ, কোনো ব্যক্তির দোষ হয়, চেয়ারটা তো উনি চেয়ারকে অপমান করেছে। তো ব্যাপারটা এরকমই অবস্থা হয়ে গেছে সে দীর্ঘদিন। মানে এবং উনি শুধু ওই একটা দিন নয়, যেদিন 10 টাকায় জলের বোতল 200 টাকায় বেচেছে, বিনা পয়সার পাস 15,000 টাকা 20,000 টাকায় বিক্রি হয়েছে, এবং তারপরে পরিবর্তে মেসির পরিবর্তে মেসোকে দেখেছি। এবং তিনি অদ্ভুতভাবে, আমি বুঝলাম না, একজন ক্রীড়ামন্ত্রী, তিনি তো তার নিজস্ব চেয়ারেরও তো অ্যাটলিস্ট সম্মান দিত। মেসিকে যেভাবে করে বলপূর্বক আলিঙ্গন করছে, কোমরে জড়িয়ে ধরছে, ইয়ে করছে, মানে হি ওয়াজ ফিলিং আনকমফোর্টেবল। মানে আমি বলবো মেসি নিপাট ভদ্রলোক। অন্য কেউ হলে, কাউকে যদি কেউ এরকমভাবে বারবার করে জড়িয়ে ধরছে আর আমি ডিসকমফর্ট ফিল করছি, দুগালে দুটো চর মেরে দিত। উনি নিপাট ভদ্রলোক, চরটা মারেননি। এবং সেদিন আমরা যারা ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, আমরা অপমানিত হয়েছিলাম যখন মেসি নিঃশব্দ প্রতিবাদ, ওটা আমি বলবো, মেসি নিপাট ভদ্রলোক, উনি নিঃশব্দ প্রতিবাদ করে তিনি বেরিয়ে চলে গেলেন স্টেডিয়াম। এই ক্রীড়ামন্ত্রীকে দেখার পর আপনি নিজের জন্য কি এসওপি ঠিক করেছেন যে এইটা করব আর এটা করব না? সবার আগে তিনি যদি খেলার নিয়ে কিছু করতেন, ক্রীড়াক্ষেত্রে সত্যিকারের কোনো উন্নয়ন করতেন, তো সেটা নিশ্চয়ই আমরা বলতাম যে এই কাজটা ভালো করেছেন। বিরোধী বলেই তো বলবো না যে সব কিছু বাজে আর কোনো, মানে সব কিছুই বাজে আর ভালো কিছুই করেনি, সেটা বলবো না। কিন্তু আমি সত্যি খুঁজছিলাম যে কিছু করেছেন কি না। আমি অদ্ভুত, মানে কোনো কাণ্ড কারখানা, মানে কিছুই বুঝতে পারছি না। আমি এখানে জিজ্ঞেস করলাম যখন দপ্তরে, তো দেখলাম যে ম্যাক্সিমাম লোকের জানেও না যে কী হয়তো, বলে এটা পুরোটাই নাকি ক্লাব নিয়ন্ত্রণ করতো। এই যে এখানকার ক্লাবগুলো, সেই ক্লাবগুলোকে সঙ্গে কথা আপনি তো বলেছেন, বিশেষ করে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো ক্লাবগুলো, এটা কথা বলে আপনার কি মনে হচ্ছে এদের পাশে কোন জায়গাটায় থাকাটা দরকার, বা
অন্য খেলাগুলোর পরিকাঠামোতে আরও বেশি করে জোর দেওয়া দরকার বা গ্রাস রুটে বেশি করে জোর দেওয়া দরকার? দেখুন, খেলাধুলা ডেফিনেটলি আমাদের কলকাতার ময়দানের বিশেষ ঐতিহ্য আছে, ইতিহাস আছে, লিগ্যাসি আছে। সেটা তো আমাদের ডেফিনেটলি একটা সেন্টার অফ স্পোর্টিং এক্সিলেন্স। কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক থেকে গেছে ক্রীড়াক্ষেত্রটা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, ধরুন জঙ্গলমহলে দারুণ তীরন্দাজরা আছেন, ইভেন অ্যাথলেট খুব ভালো আছেন ওখানে, কিন্তু তারা হয়তো প্রপার সুযোগ পাচ্ছেন না। উত্তরবঙ্গে আমি শুনছিলাম, মানে আমি গেছিলাম নিজে, তো সেখানে আমি দেখলাম যে কত মানে টেবিল টেনিস তো আছেই। টেবিল টেনিসের আতুরঘর ছিল একসময় উত্তরবঙ্গ, এখন 3টে টুকরো হয়ে গিয়ে নিজেদের ঝগড়ায় শেষ, বাংলার টেবিল টেনিস ঐতিহ্য শেষ। টেবিল টেনিস বলুন, ওখানে আমি দেখলাম যে বিভিন্ন যারা ধরুন পার্বত, মানে ওখানে যেহেতু যারা পাহাড়ের দিকে থাকে না, তারা অনেক বেশি ক্যাপাসিটি থাকে ন্যাচারালি, যেহেতু অ্যাডাপ্টেশন আমাদের অ্যাক্লিমেটাইজেশনে অনেক সুবিধা থাকে। তো তারা বিভিন্ন ধরনের দেখলাম অ্যাথলেটিক্স বা যেগুলো অলিম্পিক ডিসিপ্লিনগুলো আছে তাতে অনেক ভালো ভালো পারদর্শী আছে। তো তারা আবার এক্সপোজার পাননি, কারণ পুরো ব্যাপারটা কলকাতা কেন্দ্রিক। তো সেজন্য আমাদের মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেখানকার লোকাল নিডস অনুযায়ী সুন্দরবন এইসব জায়গার ছেলেমেয়েরা তারা যাতে সুযোগ পায়, তারা যাতে এক্সপোজার পায়, সেজন্য সেখানেও আমাদের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে। যাতে আমরা যেটা দেখেছিলাম যে একটা সময় যখন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তারা বাংলাতেও কাজকর্ম শুরু করেছিল, সে বাম আমল থেকে আর কি, তখন বিভিন্ন জায়গায় বিশেষ করে জেলাগুলোতে, দক্ষিণ 24 পরগনায় সাঁতারের জন্য বা অন্যান্য জায়গাগুলোতে এই রাঢ়বঙ্গের ওখানটায় বা বর্ধমান, এই সমস্ত জায়গাগুলোর জন্য তাদের একটা প্ল্যান পরিকল্পনা ছিল। ছোট ছোট সেন্টার তৈরি হয়েছিল, সেখান থেকে ট্রেনিং হতো, উঠেও আসছিল, এবং কলকাতা সাইয়ে একটা পর্যাপ্ত বন্দোবস্ত ছিল। পরবর্তী ক্ষেত্রে সেখানেও ফান্ডের বিভিন্ন সমস্যা ছিল, আর সরকারের তরফ থেকে উৎসাহ কম ছিল সেটাকে কার্যকরী করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই যে পরিকাঠামো উন্নয়নটা বা গ্রাম বাংলায় পুরো বিষয়টাকে ছড়িয়ে দেওয়াটা, এটার জন্য এবারে সরকার কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করছে? আমার বিশ্বাস যে ডাবল ইঞ্জিন সরকারের যে বেনিফিট সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্তে আসবে, ক্রীড়াক্ষেত্রেও আসবে। বিশেষ করে এই যে খেলো ইন্ডিয়া থেকে আমরা বঞ্চিত থেকেছি, খেলো ইন্ডিয়ার মাধ্যমে আমরা প্রতি জেলায় যেমন এবার স্টেডিয়াম, জেলা বিধানসভা ভিত্তিকও ইনডোর স্টেডিয়াম রাখার প্ল্যান করেছি, এবং প্রতি জেলায় আমরা একটা মেজর স্টেডিয়াম রাখার প্ল্যান করেছি। সেটা আউটডোর ইভেন্টস আছে, ইনডোর স্পোর্টস আছে, সেগুলোকে ডেভেলপ করার যে সুযোগ সেগুলো তো আসবেই। যেমন আপনি মানে আমি 3 দিন আগে গেছিলাম উত্তরবঙ্গে, তো দেখলাম যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, সেখানে কেন্দ্র রাজ্য যৌথভাবে সেটা চালানোর কথা। 2005-এর পর থেকে গত 21 বছর ধরে ওখানে একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়নি। মানে আমাদের ছেলেমেয়েরা আজকে যে মাউন্টেনিয়ারিংয়ে নানা ধরনের আমাদের অ্যাক্সিডেন্ট দেখি, ট্রেকিংয়ে গিয়ে, রক ক্লাইম্বিংয়ে দেখি, তারা এত বড় একটা প্রিমিয়ার ইনস্টিটিউট আছে আর্মি চালিত, এবং সেখানে অনেক ভালো ভালো শেরপা যারা আছেন, যারা এভারেস্ট বিজয়ীরা, তারা ওর সঙ্গে যুক্ত আছে, কিন্তু তার সঙ্গে রাজ্যের কোনো সম্পর্কই নেই। দীর্ঘদিন ধরে এই অবস্থা হচ্ছে। তো এরকম বিভিন্ন ইনস্টিটিউট আছে আমাদের সাইয়ের সঙ্গে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার, তারা যখন ডেভেলপ করছে কোনো জিনিস, সেগুলোকে সে জলপাইগুড়ির ওদিকে দেখলাম, বা আমার এদিকে এখানে সল্টলেকে তো একটা স্টেডিয়াম, একটা যে কমপ্লেক্স আছে, আরও অনেক জায়গায় প্রচুর ফাঁকফোকর আছে, এবং আরও অনেক জায়গায় তারা যে ডেভেলপ করতে চেয়েছে, বললো কেন্দ্রের সঙ্গে কোনোভাবে, আমি যখন রাজ্যের যারা অফিসারদের সঙ্গে কথা বলছি, বলছে এর আগের সরকার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে দিত না। কোনো ধরনের যৌথভাবে কিছু পরিদর্শন, যৌথভাবে কোনো প্রকল্প হবে, সেখানে কোনোভাবে এন্টারটেন করতো না। তো এই এত যে একটা উদাসীনতা, এবং নিজেরা যে কাজটা করবে সেটাও করেনি। স্পোর্টস বাজেটের আমি দেখছিলাম মানে সব থেকে আন্ডার ইউটিলাইজড বাজেট, মানে যা অ্যালোকেশন ছিল তার 10% খরচা হয়নি, মানে এত মেজারেবল। আগের সরকার তারা মোহনবাগান ইস্টবেঙ্গলকে অর্থ সাহায্য দিতেন, ঠিক আছে, একটা বড় অঙ্কের টাকা, 1 কোটি টাকার মতো করে দিতেন, আপনারাও দিয়েছেন। এই ক্লাবগুলোকে এই টাকাটা দেওয়ার পেছনে যুক্তিটা কি? দেখুন, যারা মোহনবাগান ইস্টবেঙ্গল বলে আমাদের পলিসি ডিসিশন হয় না, কিন্তু ওখানে যেটা পলিসি ডিসিশন হয় সেটা হচ্ছে যে সকল স্পোর্টস অ্যাসোসিয়েশন বা স্পোর্টিং ক্লাবস আছে যারা পশ্চিমবঙ্গকে জাতীয় স্তরে গর্বিত করেছে, পশ্চিমবঙ্গবাসীকে, বাঙালিদেরকে গর্বিত করেছে, ভারতবর্ষকে গর্বিত করেছে আন্তর্জাতিক স্তরে, তাদের প্রত্যেককে সহায়তা করা, তাদের যাতে রান করতে পারে প্রপারলি, সেখানে আমার মনে হয় যে সেটা সরকারেরও একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব থেকেই আছে। কিন্তু আমাদের পলিসি ডিসিশনটা দেখবেন খেয়াল করে, এবং আগামী দিনে আরও সেটা পরিষ্কার আসবে যখন কাজগুলো আপনারা দেখতে থাকবেন, যে শুধুমাত্র 1-2 ক্লাব কলকাতা কেন্দ্রিক কিন্তু আমাদের পলিসি থাকবে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্লেয়াররা
ফুটবল যেমন আমরা বলি সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল, তো ডেফিনেটলি ফুটবলের তো ফোকাস থাকবে। তো ফুটবলের যারা আমাদের স্পোর্টিং যেমন যে একটা পুল থাকা দরকার যারা আগামী দিনে আসবে, এবং সেইখান থেকেই নইলে আমাদের দেখবেন জেলার থেকেই আসতো আমাদের যে সাপ্লাই লাইনটা সেটা কিন্তু জেলা, আমাদের সেই সাপ্লাই মানে যে রিসোর্সেস হিউম্যান রিসোর্সেস সেটা অনেক জায়গায় আমাদের বলছিলাম, দেখছিলাম যে ভীষণভাবে কম্প্রোমাইজড। আমরা অন্য রাজ্য অন্য দেশ থেকে প্লেয়ারদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি, মানে বাঙালি ফুটবলার আপনি পাচ্ছেন না, মানে সেটা ইটসেলফ স্পিক্স যে কী পরিস্থিতি হয়ে গেছে। তো সেই জন্য আমাদের যে ছেলেমেয়েরা অনেকে ভালো খেলে কিন্তু তাদেরকে একটা প্রপার ট্রেনিং দরকার, প্রফেশনাল ট্রেনিং দরকার, কোচিং সাপোর্ট দরকার, তাদের এক্সপোজার দরকার। সেরকম সেইভাবে আমরা সেটা ব্লক স্তর থেকে সাব ডিভিশন স্তর থেকে আমরা কিন্তু ছেলেমেয়েদের তুলে আনার জন্য নির্দিষ্টভাবে পলিসিও তৈরি হচ্ছে, ক্রমশ প্রকাশ্যে আসবে। এবং শুধু ফুটবল ক্ষেত্র না, বিভিন্ন স্পোর্টস ডিসিপ্লিন, সেটা সুইমিং থেকে শুরু করে অ্যাথলেটিক্স থেকে শুরু করে শুটিং থেকে শুরু করে বিভিন্ন ডাইমেনশনে তার কিন্তু সুফল আমরা দেখতে পাবো। আপনি ওই ওড়িশার কথা বলছিলেন, ওড়িশায় সেন্টার অফ এক্সেলেন্স ফর স্পোর্টস হয়েছে, সমস্ত খেলাধুলার একটা হাব তৈরি হয়েছে। এরকম কোনো সেন্টার অফ এক্সেলেন্স আমাদের বাংলার জন্য আনার সম্ভাবনা কিছু আছে? ইনফ্যাক্ট বাংলার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা স্পোর্টস ইউনিভার্সিটি, যেটা আমরা দেখিনি কখনো, সেই স্পোর্টস ইউনিভার্সিটিও দেখতে চলেছে। এবং সেই মর্মে অলরেডি জানেন সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং সম্মানীয় অর্থমন্ত্রী সেই নিয়ে যে আমাদের বাজেট আছে সেখানে তার জন্য নির্দিষ্টভাবে এখানে অ্যালোকেশনও হয়ে গেছে। আর স্পোর্টস ইউনিভার্সিটির জন্য আমরাও বিভিন্ন জায়গা থেকে যেখানে আমাদের ইনভাইট করছি যে কোথায় করা যেতে পারে, তো ল্যান্ড আইডেন্টিফিকেশন থেকে শুরু করে তারও বিভিন্ন থাকে, কারণ যাতে সমগ্র জায়গা থেকে প্লেয়াররা আসতে পারে, সুতরাং তাদের ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে কমিউনিকেশন কী পরিস্থিতি আছে সেগুলো অনুযায়ী আমরা কিন্তু সেগুলো ফিডব্যাক নেওয়া শুরু করেছি বিভিন্ন জেলা থেকে। আর তার সাথে সাথে আমরা জানেন যে বিধানসভা ক্ষেত্রেও বলেছি যে আমরা সেখানে মিনি স্পোর্টস কমপ্লেক্স যাতে করতে পারি, সুতরাং যত ডিসেন্ট্রালাইজ করবে তত আমাদের ছেলেমেয়েরা এক্সপোজার পাবে। আপনি আমায় বলুন, আমরা ক্রিকেটের ক্ষেত্রে দেখলাম অলরেডি আপনার কাছে কমপ্লেন জমা পড়েছে সিএবি নিয়ে। এবার সিএবির এই মুহূর্তে শীর্ষ পদে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, তিনি আবার সেই অর্থে বাংলার আইকন একজন। তো এই গণ্ডগোলগুলোকে নিয়ে রাজ্য সরকার কী ভাবছে? দেখুন, আমরা সরকারের তরফ থেকে যেটা বলেছি যে ধরুন সিএবি বলুন বা যেগুলো স্বনিয়ন্ত্রিত সংস্থা, সেটা তারাই নিয়ন্ত্রণ করবে নিশ্চয়ই, কিন্তু কোনোভাবে যদি দুর্নীতি হয়, কোনোভাবে যদি সাধারণ মানুষের ইমোশন স্পোর্টিং, কারণ আমাদের কাছে স্পোর্টস ক্রিকেট বলুন ফুটবল বলুক আমাদের কাছে একটা আবেগ, এবং আমাদের আবেগ যদি কোথাও হার্ট হয় বা আমাদের কোথাও দেখি যে ম্যাচ এথিক্স কোথাও ভায়োলেট হচ্ছে, তো সেক্ষেত্রে সরকার নিশ্চয়ই সেখানে ঢুকবে, সেখানে যাতে মানুষের সকলে যাতে স্পোর্টসে আমাদের ছেলেমেয়েদের সুযোগ থাকে, সবার এক্সপোজার হয়, সবার সেম অপরচুনিটি ইকুয়াল অপরচুনিটি আসে, সেটাও এনশিওর করবে সরকার। তবে আমরা ডেফিনেটলি এটাও চাই যে যত আমরা বিভিন্ন স্পোর্টিং অ্যাসোসিয়েশন বা স্পোর্টস যে সংস্থাগুলো আছে সেগুলোর রাজনীতি থেকে আমরা মুক্ত রাখার চেষ্টা করব। আপনি এখন ক্রীড়ামন্ত্রী, কিন্তু তার বাইরেও রাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেন, দীর্ঘদিন আন্দোলনও করেছেন, এবং চিকিৎসক হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন তো রাখা যেতেই পারে যে গোটা বাংলায় এই যে পরিবর্তনটা এসছে তার পেছনে একটা বড় অনুঘটকের কাজ করেছিল আরজি করের ঘটনাটা। আজ পর্যন্ত সদুত্তর কিছু পাওয়া যায়নি, এবং একজনকে খুঁজে পাওয়া গেছে, সেটার সম্পর্কে আপনি যদি 100 জন মানুষের সঙ্গে কথা বলেন তার মধ্যে 99 জন বলবেন তারা আদালতও হয়তো মেনে নিয়েছে, কিন্তু তাদের মনে সংশয় রয়েছে, তারা মনে করছেন হয়তো আরও কেউ থাকতে পারে বা এ আদৌ ছিল কিনা, একটা প্রশ্নর জায়গা রয়েছে। আপনি নিজে সন্তুষ্ট গোটা প্রক্রিয়াটায় যে জায়গায় রয়েছে? দেখুন, তদন্ত তো সিবিআই করছে, কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছি এবং একজন চিকিৎসা কর্মী স্বাস্থ্যকর্মী হিসাবে নিজের যেটা ফিল করেছিলাম সেই দিন যখন প্রথমে ঘটনাটা প্রকাশ্যে আসলো, যখন আমরা শুনলাম যে একজন কর্তব্যরতা অন ডিউটি জুনিয়র ডাক্তার, তার সঙ্গে এরকম অত্যাচার চলেছে, এবং তারপরে যেটা একটা অদ্ভুত ঘটনা যে তৎকালীন রাজ্য সরকার সেই সংবাদটাকে চাপার জন্য একটা বীভৎসভাবে অপচেষ্টা করলো, পুলিশ প্রশাসনকে অপব্যবহার করলো। মানুষের আজকে পুলিশের প্রতি ভরসা কমে যাওয়ার একটা বড় কারণ কিন্তু তখন সরকারের এই প্রশাসনিক অপব্যবহার। আর তার মাধ্যমে আমি দেখলাম যে ক্রাইম সিন, আমার তখনই হচ্ছে যে এটা কী হচ্ছে, ক্রাইম সিনের ওখানে দেখি এতগুলো লোক চলে যাচ্ছে, আবার পুলিশের ডিসি বলছে, তৎকালীন যিনি ডিসি ছিলেন তা বলছে নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সে তো ওখানে থাকারই কথা না, ওই কলেজে সে না স্টুডেন্ট না ফ্যাকাল্টি, সে আবার ক্রাইম সিনে ঢুকে বোঝা যাচ্ছে। এরকম যে পুরো একটা সব কিছু আমার মনে হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট সব বিভিন্নভাবে পুরো ইনভেস্টিগেশন প্রসেস গট ডিরেলড সেই দিনই।
যেদিন ঘটনা ঘটেছে, যখন সরকার যদি মানে তৎকালীন সরকারের কোথাও একটা ইচ্ছার অভাব ছিল, আমার মনে হয়েছে যে বিচার যাতে না পায়, যার জন্য এত যে যদি সরকার চাইতো তখন ইমিডিয়েটলি এটা তো আমার কমন সেন্সে বলে, মানে আমি পুলিশের কেউ নই বা কোনো আমি ফরেন্সিক অ্যানালিস্টও নই, কিন্তু যখনই কোনো ক্রাইম সিন হয় আমরা সেই পেরিমিটারটাকে সিকিউর করি, কোনো কাউকে ঢুকতে দিই না। এবং যেখানে একটা একটা গ্রেভ ইনসিডেন্ট হয়েছে, তাও একটা অন ডিউটি একটা খাস কলকাতার বুকেই পরিস্থিতি। তাহলে এই ঘটনাটা কি আপনাদের উপরও বড় একটা চাপ নয়? কারণ মানুষ এক্সপেক্ট করছেন, এবং শুধু মানুষ ছেড়ে দিন, বিধায়িকা তিলোত্তমার মা তো তিনি শুদ্ধ বলেছেন, বাবাও বলছেন যে তদন্ত ঠিকভাবে হচ্ছে না, এবং একই সঙ্গে এখনও তারা এক্সপেক্ট করছেন, সবাই এক্সপেক্ট করছেন, এটা আপনাদের চাপ যে সত্যটা এবার আপনাদের সময় সামনে আসবে। এটা আপনি কীভাবে দেখছেন? কারণ যে কোনো ইনভেস্টিগেশনের সময় কিন্তু সময়টা ভীষণ ক্রুশিয়াল। আমরা যদি ডিলে করে দিই না ইনভেস্টিগেশন প্রসেস, তাহলেই অনেক কিছু নষ্ট হয়েছে। তাতে কোথাও, কারণ সব কিছু আইনের মাধ্যম দিয়েই হয়, এবং ইনভেস্টিগেটিং অথরিটিস, আমি সেই সবের মধ্যে যাচ্ছি না, কারণ আমি ডেফিনেটলি নিজে ইনভেস্টিগেটর নই যে আই শুড বি টকিং অন দ্যাট। বাট যে কোনো একজন সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে, ইভেন শুধুমাত্র আরজিকর কাণ্ড নয়, হাঁসখালি কাণ্ডেও সিমিলার নাম আমার তো মানে হচ্ছে ইট ওয়াজ নো লেস ক্রাইম, যেখানে একজন নাবালিকাকে ধর্ষণ করা হলো, 14 বছরের বয়স ছিল হাঁসখালিতে, নাবালিকাকে ধর্ষণ করা হলো এবং তিনি ব্লিড করছিলেন। শি ব্লেড টু ডেথ না, মানে তার ব্লিডিং হতে হতে তার মৃত্যু হয়েছে না, আদৌ মৃত্যু হয়নি, তাকে জ্যান্ত ক্রিমেশন, একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি। তার কারণ যে ধর্ষক ছিল তার বাবা ছিল তৃণমূলের নেতা, সেই জন্য তার পুরো সেটাকে পুরো পাওয়ার মিসইউজ করে তারা গিয়ে এবং ওই পুরো ক্রিমেশন করে দিল, অন্ত্যেষ্টিক্রিয়া করে ফেললো উইদাউট এ ডেথ সার্টিফিকেট। আমি ঘটনা শোনার পরে যখন পৌঁছালাম, তো সেখানে ওর মামার সঙ্গে ওর মা যেভাবে অযোধ্যারে আমার এখনও সেই ওর সেই দিনটা ভুলবো না, যে বলছে যে আমার মেয়ে আদৌ বেঁচে আছে কি না, বেঁচে ছিল কি না, আমি সেটা জানতে পারলাম না। কোথাও একটা আমারও মনে হয়েছিল যে যেভাবে হয়েছে, যে টাইম ডিউরেশন একজন ডাক্তার হিসাবে যে ব্লিডিং থেকে যে টাইমটা হয়, আমার খুব এখনও মনে হয় যে শি ডিডন্ট ব্লিড টু ডেথ বাট রাদার শি ওয়াজ বার্ন টু ডেথ। সেই জায়গাগুলো কি আবার নতুন করে অলরেডি আপনারা জানেন এই নিয়ে একটা HRBCতে অফিসও হয়েছে, যে অ্যাট্রোসিটিস এগেনস্ট উইমেন বিভিন্ন যে অভিযোগ জমা পড়ছে, এবং সেখানে নির্দিষ্ট সেখানে দময়ন্তী সেন খুব সিনিয়র IPS এই বিষয়ে ক্রাইম, তারা নিশ্চয়ই তদন্ত করবেন। তো এরকম যখনই না ক্রাইম সিনে, যে ধরুন আজকে ওই ঘটনা না হলে একটা ওকে হয়তো আমি বাঁচাতে পারতাম কি না, সেটা একটা বড় প্রশ্ন। একটা প্রাণ হয়তো বেঁচে যেত যদি সঠিকভাবে আইনের শাসন থাকতো, বা তার সাথে যে দুঃসাহস পেয়েছিল বিভিন্ন একটার পর একটা যে ক্রাইম ঘটছিল, সেটা হাঁসখালি বলুন, সন্দেশখালি বলুন, কাকদ্বীপ বলুন, মাটিগাড়া বলুন, এটা রাজ্যিকর কাণ্ড তো দেখেইছেন, যে একটা যে দুঃসাহস পেয়ে গেছিলো কোথাও। সবসময় ভাবতো যে মাথার ওপর শাসক দলের হাত থাকলে, মাথার ওপর মমতা ব্যানার্জির হাত থাকলে আমি যে কোনো ক্রাইম করে পার পেয়ে যাব। এই যে ধরুন তিলোত্তমার মা এবং বাবা বলছিলেন যে তারা চিঠি দিয়েছেন, সেটা আদালতেও জমা দিয়েছেন, তারা একটা চিঠি পেয়েছেন যে ভিসেরা স্যাম্পেলটা ছিল সেটা 3 জন ওই ফরেন্সিকের কর্মী, তারা নাকি নিয়মিত এরকম ভিসেরাগুলোকে নষ্ট করতেন বা প্রমাণগুলোকে নষ্ট করতেন, এবং তার জন্য তারা যথারীতি আঙুল তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে। আপনি বিশ্বাস করেন? করতে পারি। আমি যখন দেখলাম যে হাঁসখালি কাণ্ডে যখন চোখের সামনে এই ঘটনাটা যখন হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছেছিলাম, যখন খবরটা শোনার সাথে সাথে, তো পৌঁছতে যতক্ষণ সময়, তো শুনে আমরা যখন শুনলাম যে একজন ডেথ সার্টিফিকেট ছাড়া কেউ চেক করলো না কোনো ডাক্তার যে আদৌ বেঁচে আছে না মৃত, তাকে যদি জ্যান্ত পুড়িয়ে মারতে পারে, তাহলে এরকম ঘটনা ঘটাতেই পারে। যে ভিসেরা তৃণমূল আমলে সত্যিই এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো আমার মনে হয় না কোনো সিভিলাইজ সোসাইটিতে হওয়া সম্ভব। এই মুহূর্তে আপনাদের সবথেকে বড় সমস্যা কি? ওই 4 তারিখের পর থেকে যারা ডিগবাজি খেয়ে আপনাদের দলে চলে আসছেন, সেইগুলো আমাদের ফোকাস নয়। আমাদের একটাই ফোকাস, মানুষ আমাদের ওপর যে ভরসা রেখেছেন সেই ভরসাকে শুধু অটুট রাখা না, সেটাকে আরও সুদৃঢ় করা। মানুষের আমাদের ওপর ডেফিনেটলি এক্সপেকটেশনস আছে, আশা প্রত্যাশা আছে, ভরসা আছে বলেই আশা প্রত্যাশা আছে। তো সেইগুলোকে আমরা যত পালন করতে পারি, পূরণ করতে পারি, সেটাই আমাদের মেন প্রায়োরিটি, মেন ফোকাস। আমি সেটাই ভাবছিলাম যে এখন আমরা সত্যি কথা বলতে, আমরা এই যে এত নিউজ হচ্ছে যে কে কোথায় হচ্ছে না হচ্ছে, আবার আপনি একটু বলছিলেন সেই ডিম বাস্টারের কথা বলছিলেন,
সেটাকে আবার বলছেন টিপ ফিপ বিষয়ে, কে কোথা থেকে ক্রীড়া বিষয়ে বলছিলেন সেটা আমাকে একজন বললো যে ক্রীড়ামন্ত্রীর উচিত ওখানেও একটা মেডেল ইয়ে দিতে। আমি কমেন্ট কেউ একজন আমাকে পাঠালো। সত্যি কথা বলতে আমি মানে এই ঘটনা যে ঘটছে সেগুলো আমরা সময় পাচ্ছি না দেখার, টেলিভিশন স্ক্রিনে সময় মানে তাকানোর সময় পাচ্ছি না, কারণ মানুষের দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিষেবা যেভাবে পায়নি, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন পানীয় জলের সমস্যা, বিভিন্ন জায়গায় জবরদখল, এইসব শুনতে শুনতে এবং তার সাথে সাথে আমার মন্ত্রকের বিভিন্ন যে দায়িত্ব, নিজের বিধানসভা ক্ষেত্রের দায়িত্ব, আমরা সত্যি সময় পাচ্ছি না কে 4 তারিখের পর কী করছে না করছে। বাট আমাদের একটাই ফোকাস যে মোদিজি যেভাবে বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এবং সেটা আমাদের সকলের প্রচেষ্টার হওয়া সম্ভব আছে। তো সেটাকে আমাদের মেন প্রায়োরিটি, যাতে মানুষ যে ভরসা রেখেছে সেটাকে আমরাকে অটুট রাখতে পারি। আগামী 5 বছরে মানে এটা কি আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলার ক্রীড়া ক্ষেত্রের ছবিটা একদম উল্টে যাবে? অন্তত কোন জায়গাটায় বদলাবে বলে আপনি মনে করছেন? দেখুন, ক্রীড়ার অনেক আমি সবসময় বলি যে আমি স্টান্ট ফান্ডে বিশ্বাসী নই। তো আমার যেটা লক্ষ্য, আমার নিজের ব্যক্তিগতভাবেও বলতে পারেন এবং আমাদের সকলেরই সরকারের তরফ থেকেও, যে এগুলো একটা আমাদের ভিশন নিয়ে এগোতে হয়। আমি হঠাৎ করে যদি আজকে মনে করি কালকে গিয়ে আমি গোল্ড মেডেল পাবো না, কিন্তু আমি যদি আজকে যে ছেলেমেয়েরা ট্রেনিং নিচ্ছে অ্যাথলেটিক্সে, ধরুন যার 12 বছর বয়স, 14 বছর বয়স, তাদেরকে যদি আমরা গ্রুমিং করতে পারি, তাদেরকে যদি আমরা প্রফেশনাল নিউট্রিশনাল কোচিং সাপোর্ট দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের চান্স আছে এরকম 100 জন ছেলেমেয়েকে যদি আমি তৈরি করি, তার মধ্যে থেকে 2-4টে মেডেল, 2-4 জন কিন্তু মেডেল ঠিক জোগাড় করে নিয়ে আসতে পারবে, সেটাও আবার বিশ্বাস আছে। সুতরাং তাদেরকে আমরা সাপোর্ট দেওয়া এবং তাদেরকে প্রপার ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার দেওয়া, সেই দিকে আমাদের বিশেষ ফোকাস রাখতে হবে, যাতে সেই ভিশন নিয়ে আমাদের কাজ। তো সেই ভিশনটা যদি আমরা সাকসেসফুল হয়, আমার বিশ্বাস যে আমার ছেলেমেয়েরা, আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা আজকের দিনে হয়তো কিশোর আছে, তারা সেই ইনফ্রাস্ট্রাকচারের বেনিফিটটা পাবে, ডাবল ইঞ্জিন সরকারের বেনিফিটটা পাবে, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে শুধু না ভারতবর্ষকেও গর্বিত করবে। আপনাকে অনেক শুভেচ্ছা রইল। আমরা আশা করব যে আপনার এই প্রচেষ্টা সফল হবে এবং সেক্ষেত্রে বাংলার ক্রীড়াক্ষেত্রে একটা অন্যরকম ছবি আমরা দেখতে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আরেকবার আমাদের এখানে আসার জন্য।